কোথায় যাচ্ছ? আমার নাম অয়ন, আমাকে ওই বার্থডে পার্টিতে ইনভাইট করা হয়েছে। বন্ধুরা শুনছো এই গরিব ভিখারিটার কথা? ও বলছে ওকে নাকি ভট্টাচার্য বাবুর জন্মদিনের পার্টিতে ইনভাইট করা হয়েছে। রুষা বেবি, চলো বাড়ি যাই। বেবি? রুষা, তুমি এই ভিখারিটাকে চেনো নাকি? কই না তো। হু দ্য হেল আর ইউ? এটা শুনি অয়ন অবাক হয়ে যায়। এর আগেও রুষা অনেকবার অয়নকে অপমান করেছে। রুষা, চলো এবার বাড়ি যাই। এ ভিখারি, বেরো এখান থেকে। সিকিউরিটি, একে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দাও। ঠিক সেই সময়ই বার্থডে বয় ভট্টাচার্য সেখানে হাজির হয়, আর তার নজর গিয়ে পড়ে অয়নের ওপর। অয়ন তার জন্মদিনে এসেছে এটা দেখে সে অবাক হয়ে যায়। অয়ন রায় চৌধুরী স্যার, আপনি আমার পার্টিতে এসেছেন? আমার তো বিশ্বাসই হচ্ছে না। আপনি আমার পার্টিতে এসেছেন, আমি তো ধন্য হয়ে গেলাম স্যার। প্লিজ 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 আসুন স্যার, প্লিজ আসুন। এই দৃশ্যটা দেখা মাত্রই রুষা আর বাকি সবার মাথা খারাপ হয়ে যায়, কিন্তু অয়ন কোনো কথা না বাড়িয়ে ওখান থেকে চুপচাপ বেরিয়ে যায়। বাইরে গিয়ে সে রুষার জন্য অপেক্ষা করতে থাকে। পার্টি শেষ হওয়ার পরে রুষা যখন বেরোয় সে পুরো মাতাল। তাকে নিয়ে অয়ন কোনো মতে নিজের শ্বশুরবাড়ি পৌঁছায়। অয়ন শ্বশুর বাড়িতেই ঘর জামাই হয়ে থাকত, আর এই বিষয়টা নিয়ে সবাই ঠাট্টা করত। বাড়িতে ঢোকার সময় রুষার কাজিন সূর্যর সাথে দেখা হয়। এভাবে বেঁচে থাকতে লজ্জা হয় না? অয়নকে চুপ থাকতে দেখে রুষার কাজিন সিস্টার সায়নী বলে ওঠে, সূর্য, বাদ দে এর কথা। জানি না রুষা কি দেখেছে যার জন্য একে এখনো বাড়ি থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেয়নি। অয়ন প্রায় প্রত্যেক দিনই শ্বশুর বাড়িতে এই ধরনের কথা শুনত। ওর এইসব কথা শোনার অভ্যেস হয়ে গেছিল। ওরা সবাই এই রকম ব্যবহার করলেও ও এদেরকে ক্ষমা করে দিত, কারণ ও রুষাকে সত্যিই খুব ভালোবাসত। নে খা। ভিখারি কুত্তা কোথাকার। ওর একটাই দুর্বলতা ছিল, যার জন্য ওকে দিনের পর দিন এভাবে অপমান সহ্য করতে হচ্ছিল। আমাকে নিয়ে যত ঠাট্টা করার করে নাও, যেদিন তোমরা আমার সত্যিটা জানতে পারবে সেদিন তোমাদের মাথা খারাপ হয়ে যাবে। অয়ন আসলে কে সেটা কেউই জানত না। তবে কেন জানি না অয়ন নিজেও কাউকে কিছু বলতে চাইতো না। ওকে শুধুমাত্র শ্বশুর বাড়ির লোকেরাই নয়,
এমনকি শাশুড়িও পর্যন্ত অপমান করত। উনি রুষা আর অয়নের ডিভোর্সও করিয়ে দিতে চেয়েছিলেন। অয়ন, আমি এখন হোটেলে একজনের সাথে দেখা করতে যাচ্ছি। তুমি কিন্তু কাউকে বলবে না যে তুমি আমার স্বামী, বুঝেছো? কিন্তু রুষা, অয়ন, তুমি ভালো করেই জানো যে ভেতরে যারা আছেন তারা কত বড় লোক। ওরা যদি জানতে পারেন যে আমার স্বামী একজন গরিব কাঙ্গাল, তাহলে আমি কাউকে মুখ দেখাতে পারবো না। অয়ন নিজের স্ত্রী রুষার কথা শুনে চুপ করে যায়। এটা প্রথমবার নয় যখন রুষা তার দরিদ্র স্বামীকে অপমান করছে। এর আগেও অয়নকে অনেকবার সে অপমান করেছে। রুষার বাড়ির লোক অয়নের সাথে একটা কুকুরের থেকেও খারাপ আচরণ করত, কিন্তু অয়ন কারোর কথায় মন খারাপ করত না, কারণ সে তার স্ত্রী রুষাকে পাগলের মতো ভালোবাসত। আজ রুষা তার ছোটবেলার বন্ধু রূপালী এবং আরও কিছু বড়লোক বন্ধুদের সাথে হোটেলে দেখা করতে যাবার সময় অয়নকে সচেতন করছিল। অয়ন, শেষবারের মতো বলছি, ভেতরে গিয়ে কোনো সিন ক্রিয়েট করবে না। ঠিক আছে, তুমি যা বলবে। হোটেলের ভেতরে বড়লোক বাবার বখাটে সন্তান প্রেম সেন, রাজ বোস এবং পারাস আগরওয়াল বসেছিল। আসলে তারা রূপালীর বন্ধু হলেও রুষাকে দেখার পর এবং তার রূপ দেখার পর অবাক হয়ে যায়। এটা কে রূপালী? এত সুন্দর দেখতে। ও আমার বেস্ট ফ্রেন্ড রুষা। অয়নের জামা কাপড় দেখে নাক মুখ মেকিয়ে পারাস জিজ্ঞেস করে, আরে সুন্দরীর সাথে বাঁদরটা কে রে? আর ঠিক তখনই অয়ন বলে ওঠে, নমস্কার, আমার নাম অয়ন। আরে হ্যাঁ, মনে পড়েছে, রুষা সিংহ। তার মানে আপনি অয়ন, যার সাথে রুষার বাবা সিদ্ধার্থ সিংহ ওনার মেয়ের বিয়ে দিয়েছেন। কি ঠিক বললাম তো রুষা? প্রেম আর পারাস যেই বুঝতে পারে যে এই গরিব লোকটা আসলে এই সুন্দরী মেয়েটার স্বামী, তখন রুষাও তাদের সাথে আর ফ্লার্ট করতে পারে না। কিন্তু তারপর তারা তিনজনে মিলে অয়নের দারিদ্রতা নিয়ে ঠাট্টা করতে থাকে। আচ্ছা অয়ন দাদা, আমি শুনেছি আপনি নাকি একটা ব্যাংকে চাকরি করেন, তা কত টাকা স্যালারি পান? এই তিনটে ছেলে সমানে অয়নকে অপমান করছিল আর হাসছিল। ওই 12,000 মতো পাই। কত বললেন? 12,000। কখনো কখনো বোনাস পেলে 15,000 মতো হয়ে যায়। ভালোই স্যালারি পান আপনি। আমার জুয়েলারি অ্যাকাউন্টেন্টের স্যালারির অর্ধেক, তবুও আজকালকার দিনে এটাই অনেক। আচ্ছা পারাস, যদি তোর স্টোরে কোনো স্টাফের দরকার পড়ে তাহলে অবশ্যই অয়ন দাদাকে বলিস। ওনাকে দেখে কর্মঠ মনে হচ্ছে, আর আশা করি ওনার কাজ তোর ভালোই লাগবে। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই প্রেম, নিশ্চয়ই। 20-25 হাজার টাকার চাকরি তো আমি ওনাকে দিতেই পারি। আচ্ছা অয়ন দাদা, আপনি চাইলে কাল থেকেই জয়েন করতে পারেন। তারা কাকে জব অফার করছিল? অয়নকে। ও চাইলে তাদের তিনজনকেই কিনে ফেলতে পারত। অয়ন যে আসলে অয়ন রয় চৌধুরী এটা কেউই জানত না, এমনকি রুষা এবং তার বাড়ির লোকেরাও এটা জানত না যে এই গরিব অয়ন আসলে কে। অয়নও যেহেতু এই আসল সত্যিটা কাউকে জানাতে চায় না, তাই সে এমনভাবে এই পরিস্থিতিটা সামলালো যে কেউ কিছু বুঝতেই পারল না। ও বলল, ধন্যবাদ মিস্টার আগরওয়াল, আপনার অফারটা সত্যি খুবই ভালো। আপনি যে আমার জন্য এতটা ভেবেছেন, এজন্য আপনাকে ধন্যবাদ জানাই। তবে সত্যি বলতে আমি গয়নাগাটির ব্যাপারে বিশেষ কিছু জানি না। এদিকে রুষা অয়ন আর রূপালীর বড়লোক বন্ধুদের মাঝের কথোপকথন শুনে রেগে যায়। আরে আরে ওই লোকটার মুখ থেকে প্রচন্ড পরিমাণে মদের গন্ধ বেরোচ্ছিল। দেখে তো মনে হচ্ছে ভালোই এনার্জি আছে। অসভ্য লোক, তোর সাহস কি করে হয় আমার সাথে সব কথা বলার? ছেড়ে দাও আমাকে। এই দাঁড়া দাঁড়া বলছি। কি বললি? আমি অসভ্য? আগে নিজেকে দেখ, বেশি নাটক করিস না, বুঝেছিস? ছেড়ে দে আমাকে। রুষা এবার কোনো কিছু না ভেবে লোকটার গালে একটা সপাটে চড় মেরে দেয়।
স্যার চরের প্রতিশোধ কি করে নিতে হয় আমি তোকে দেখাচ্ছি। রুষা কোনো কিছু বুঝতে না পেরে ভয়ে চোখটা বন্ধ করে নিলেও সেই ভাঙা বোতলটা তাকে ছুঁতেও পারে না। রুষা দেখে যে একটা হাত সেই বোতলটাকে তার কাছে আসতেও দেয়নি। নেশার চোটে তোর মাথা খারাপ হয়ে গেছে। যদি নিজের ভালো চাস তো এক্ষুনি আমার স্ত্রীর পা ধরে ক্ষমা চা আর বেরিয়ে যা এখান থেকে। অনেক বড় ভুল করেছিস তুই আমার গায়ে হাত তুলে। এবার তুই দেখ এই নেশায় আমি কি করি। অয়নের এই আচরণ দেখে রুষা অবাক হয়ে যাচ্ছিল। সে বেচারি কিছুতেই এটা দেখে বিশ্বাস করতে পারছিল না। প্রেম সেন এবং রাজ বেদিও চিৎকারের আওয়াজ শুনে সেখানে দৌড়ে আসে। এই অসভ্য মাতালটা আমাকে একা পেয়ে আমার উপর জোর খাটানোর চেষ্টা করছিল। এটা শুনে প্রেম সেন রেগে যাবার ভান করে, কারণ ও রুষার মন জয় করতে চাইছিল। আর এই জন্যই সে পুরো বিষয়টা সামলানোর দায়িত্ব নিয়ে নেয়। আর নেবে নাই বা কেন? এই প্রাইড হোটেল তাদেরই পারিবারিক ব্যবসার অংশ। যে তোর সাহস কি করে হয় রুষার সাথে এরকম আচরণ করার? অসভ্য লোক কোথাকারে। লোকটাকে একটু বেশি মারছে। একটা জিনিস তো পরিষ্কার যে এই লোকটা শুধুমাত্র একজন মাতাল নয়। প্রেম সেন আর রাজ বোস কিছুতেই থামছিল না, আর তার জন্যই অয়ন তাদেরকে থামানোর জন্য বলে, ব্যাস অনেক হয়েছে, ওর শাস্তিও পেয়ে গেছে। এইভাবে মারতে থাকলে ও মরে যাবে তো। আরে অয়ন দাদা, আপনি এত ভয় পাচ্ছেন কেন? আমি এই হোটেলের মালিক, তাই এই ব্যাপারটার এখানেই মিটমাট হয়ে যাবে। একটা বোকা ভীতু লোক। অয়নের ওপর রুষার প্রচন্ড রাগ হচ্ছিল। রুষা প্রেম সেন আর রাজ বেদির দিকে তাকিয়ে বলল, এবার বাদ দাও, ছেড়ে দাও ওকে। ও অয়ন দাদা, আপনি দেখছি বেশ ভীতু। আমাদের সঙ্গে থাকুন, তাহলে একটু সাহসী হয়ে যাবেন। কথাটা অয়নকে খোঁচা মেরেই বলা হলো, যদিও এসব শোনার পরেও অয়ন চুপ করেই থাকে। ইতিমধ্যেই কয়েকজন গুন্ডা সেখানে ঢোকে, আর প্রেম সেন গুন্ডাদেরকে ভেতরে আসতে দেখে। মনে হচ্ছে এই মোটা ষাঁড়ের গায়ে গন্ডারের চামড়া লাগানো। এত মার খাওয়ার পরেও ব্যাটার শিক্ষা হয়নি। কোনো ব্যাপার না, এদের ব্যবস্থা আমি করছি। প্রেম সেন ভালোই মারপিট করতে জানত, কারণ ও কারাটেতে ব্ল্যাক বেল্ট ছিল। এক এক করে প্রেম সেন গজেন্দ্রের সমস্ত সাঙ্গপাঙ্গকে মাটিতে মিশিয়ে দেয়। তোরা হচ্ছিস গুন্ডার নামে কলঙ্ক, বুঝলি? ফাটিয়ে দিয়েছিস ভাই, তোর কোনো জবাব নেই। আমার মনে হয় না ওরা আর উঠতে পারবে বলে। মিস রুষা আর রূপালী, তোমরা ঠিক আছো? প্রেমের প্রশ্নটা শুনে রুষা আর রূপালী তাদের ঘাড় নাড়ল। প্রেম আসলে এসব করছিল রুষার নজর কাড়ার জন্য। যদিও রুষার নজর তখন তার স্বামী অয়নের দিকেই ছিল, সেই অয়ন যে চুপচাপ বসে গুন্ডাদের দিকে তাকিয়েছিল। প্রেম সেন আরও ক্ষিপ্ত হয়ে যায়। ভাই, এবার এদেরকে নিয়ে কি করবি? কাউকে ডাকবো নাকি এদের ব্যবস্থা করার জন্য? আরে তার দরকার পড়বে না, আমার স্টাফ দেখে নেবে। চলো তোমরা বাইরে চলো। পারাস আসলে একটু বাড়তি কথা বলছিল।
যদিও সেরকম কিছু করার ক্ষমতা ওর ছিলই না। আচ্ছা, তোমাদের এত বেশি সাহস? যদি তাই হয় তাহলে আমার সামনে এসো। সেই তো, ভয় কেন পাবো? তোদের হারানোর জন্য সাহসের কি প্রয়োজন? কিন্তু এই কথাটা বলার পরই প্রেম সেনের মুখ বন্ধ হয়ে যায়। রবিদা! নিজের সামনে দাঁড়ানো লোকটাকে দেখা মাত্রই প্রেম সেনের থোতা মুখ ভোঁতা হয়ে যায়, কারণ তার সামনে দাঁড়ানো লোকটা আর কেউ নয়, সে ছিল রবিদা। তাদের সবার লাল চোখ দেখে এটা বোঝা যাচ্ছিল যে তারা এখানে প্রেম এবং বাকি সবাইকে শেষ করতেই এসেছে। তাদের তিনজনের অবস্থাপন্ন পরিবারের লোকেরা সুরক্ষার ভয়ে যেই রবিদাকে টাকা পাঠায়, আজ সেই রবিদাকে এসে খেপিয়ে দিয়েছে। এইমাত্র আমাকে কে চ্যালেঞ্জ করলো? দাদা, আমি তো ঠাট্টা করছিলাম, আমি জানতাম না ওখানে আপনি দাঁড়িয়ে আছেন। আমায় ক্ষমা করে দিন। ও, ঠাট্টা করছিলি বুঝি? হ্যাঁ, তা হতেই পারে, ঠাট্টা তো হতেই পারে। তাহলে একটা ঠাট্টা আমিও তোর সাথে করি। দাদা, এটা কথা বলে মীমাংসা করলে হয় না? ক্ষমা করে দিন। কি কেমন লাগলো আমার ঠাট্টাটা? এদিকে কারাটেতে ব্ল্যাক বেল্ট পাওয়া প্রেম মেঝেতে শুয়ে নিজের বুকে হাত দিয়ে জোরে চিৎকার করতে লাগলো। পারস আর রাজ এটা দেখে অবাক হয়ে যাচ্ছিল। এসব দেখে ওরাও রবিদার পায়ে পড়ে প্রাণ ভিক্ষা চায়। হাসবি না দাদা। ওঠাতে পারছিস না? প্লে কর, মার। সবাই এবার চিৎকার করে কাঁদতে লাগে। এইসব দেখে রূপালী আর রুষা ঘাবড়ে যায়। তারা দুজনেই কিছু বুঝতে না পারলেও রূপালী আর রুষা এটা ভালো করেই বুঝতে পারছিল যে এই ছেলেগুলোর জন্যে ওরা অনেক বড় একটা বিপদের মধ্যে পড়েছে। রবিদা নিজের চোখের সামনে এইরকম একটা নাটক দেখে খুব আনন্দ পাচ্ছিল। আমি এটা জানতাম যে ওই মোটা লোকটা শুধুমাত্র একজন মাতাল নয়, কিন্তু এটা আমি দুঃস্বপ্নেও ভাবিনি যে ওই মোটা লোকটা রবির পরিচিত। যাকে রুষাকে যতক্ষণ না কেউ কিছু করছে, আমি এসবের মধ্যে নাক গলাবো না। রবিদা বাকি তিনজনের দিকে না তাকিয়ে শুধুমাত্র এই বড়লোক বাবা মার বেকার তিন সন্তানকে মার খেতে দেখতে থাকে। এক মিনিট, এই শোন। হ্যাঁ দাদা। আগের হাত পা ভাঙবি, তারপরেও যদি এর মুখ বন্ধ না হয়। থামুন থামুন, এবার থামুন, অনেক হয়েছে। রুষা এই কথাটা বলা মাত্রই রবিদা আওয়াজটা যেই দিক থেকে আসছে সেই দিকে তাকায়। তারপর অয়ন রয় চৌধুরী। হতবাক হয়ে যায় সে নিজের চোখকে বিশ্বাসই করতে পারছিল না। সবাই চল এখান থেকে। রবিদার এই কথা শুনে সবাই অবাক হয়ে যায়। হঠাৎ অয়নকে দেখে রবিদা এভাবে পালিয়ে যায় কেন? রবিদা কি এর আগেও অয়নের মুখোমুখি হয়েছে? সে কি ওকে চেনে? সত্যি কি অয়ন একজন আরবপতি? যদি তাই হয় তাহলে সে কেন এভাবে দিনের পর দিন অপমান সহ্য করছে? রুষার বাবা অয়নের মতন একটা গরিবের সাথে কেন তার বিয়ে দিয়েছে?
মধ্যবয়স্ক ভদ্রলোকটিকে দেখেই অয়নের মাথা গরম হয়ে গেল। বিক্রমবাবু, আপনি আপনি এখানে কি করছেন? আমি আপনাকে নিয়ে যেতে এসেছি ছোটবাবু। আপনাকে তো আমি জোর করতে পারি না, কারণ আমি আপনার বাবার একজন সাধারণ কর্মচারী মাত্র। কিন্তু যেভাবেই হোক আপনার বাবার দেওয়া কাজটা আমাকে শেষ করতেই হবে। এত ঘুরিয়ে পেঁচিয়ে না বলে সোজা পয়েন্টে আসুন। কি বলতে চান আপনি? বেশ ভালো কথা। যে কথাটা আমি বলতে এসেছিলাম তা হলো এই যে আপনার বাবা রাজদীপ রায়চৌধুরী চাইছেন এখন থেকে ওনার পুরো ব্যবসা এবং কোম্পানির দায় দায়িত্ব আপনি নিজের হাতে নিন। এশিয়ার সবচেয়ে বড় বিজনেস এম্পায়ার আপনার হাতে তুলে দিতে চান আপনার বাবা। এসব কথা শুনে আমি কি করব? আমি তো রাজদীপ রায়চৌধুরীর অবৈধ সন্তান। তাহলে কেন উনি আমার হাতে নিজের ব্যবসা তুলে দিতে চাইছেন? তার থেকেও বড় কথা, আমার মা যখন অসুস্থ ছিলেন তখন আমি ওনার সাথে যোগাযোগ করার বহু চেষ্টা করেছিলাম, কিন্তু উনি তখন ব্যস্ত ছিলেন ওনার সো কল্ড বিজনেস মিটিংস নিয়ে। ওনার জন্যই আমি আমার মাকে হারিয়েছি, তাই ওনাকে আমি কোনো দিনও ক্ষমা করতে পারবো না। আপনি এখান থেকে চলে যান প্লিজ। অয়নের কথা শুনে একটা দীর্ঘশ্বাস ফেললেন বিক্রমবাবু। ছোটবাবু, আপনি খুব ভালো করেই জানেন আপনার বাবা কিরকম জেদি মানুষ। আপনাকে নিজের কাছে নিয়ে যাওয়ার জন্য যত দূর যেতে হয় উনি যাবেন। ওনার ক্ষমতার কাছে মল্লিক পরিবারের কোনো ভ্যালুই নেই। আপনার বাবা যখন কিছু চান সেটা যেভাবেই হোক পেয়েই ছাড়েন। কিন্তু একটা ছোট্ট পরামর্শ দিই আপনাকে, আপনার সাথে যা ঘটেছে সেসব ভুলে যান। আপনার যা কিছু প্রাপ্য মিস্টার রায়চৌধুরী আপনাকে সব দিতে রাজি আছেন। আপনি ফিরে চলুন। আপনি এখান থেকে চলে যান বিক্রমবাবু, আর আমার বাবাকে পরিষ্কার জানিয়ে দিন যে ওনার বিষয় সম্পত্তি নিয়ে আমার কোনো ইন্টারেস্ট নেই, কারণ ওনার গোটা সম্পত্তির বিনিময়েও আমি কিন্তু আমার মাকে ফিরে পাব না। আর হ্যাঁ, ভুল করেও যেন কেউ জানতে না পারে যে আমি রায়চৌধুরী গ্রুপ অব কোম্পানিজের মালিক রাজদীপ রায়চৌধুরীর ছেলে। কথা শেষ করেই অয়ন বাইক স্টার্ট করে ওখান থেকে চলে গেল। ও চলে যাওয়ার পরে বিক্রমবাবু পকেট থেকে ফোন বের করে রাজদীপ রায়চৌধুরীর নম্বর ডায়াল করলেন। অনেক বোঝালাম স্যার, কিন্তু অয়ন কোনোভাবেই রাজি হলো না। অয়নকে আমার যেভাবেই হোক চাই, তার জন্য যা করার করো, কিন্তু ওকে আমি আমার সামনে দেখতে চাই, ব্যাস। বিক্রম ফোনটা রেখে একটু মুচকি হেসে বললেন, এবার তো আপনাকে ফিরতেই হবে ছোটবাবু, 7টা বেজে গেছে। চারদিকে চোখ বুলিয়ে অয়ন নিজের মনেই বলল, মনে হয় শ্রীমন্তীর মা বাড়ি চলে গেছেন, কিন্তু শ্রীমন্তী কোথায়? ও কি এখনো ফেরেনি? ফোন ধরতেই ওপাশ থেকে চেঁচিয়ে উঠলেন সুরভি দেবী, কোথায় ছিলে তুমি? তোমার জন্য আমাকে আমার বান্ধবীদের সামনে কতটা ইনসাল্টেড হতে হয়েছে সেটা জানো? তোমার ফোনটাও আনরিচেবল ছিল। অপেক্ষা করে করে আমি বাড়ি চলে এলাম। কোথায় ছিলে বলো তো? সরি মা, আসলে আমি শ্রীমন্তীকে পিক আপ করতে ওর অফিস গিয়েছিলাম। ওর ফোনটাও। সুরভি দেবী আবার ধমকে উঠলেন, আচ্ছা এখন তোমার ফোনটা দাও ওকে। ওকেও তো ফোনে পাচ্ছি না। কিন্তু মা, ও তো আমার সাথে নেই। মানে? এইমাত্র তো তুমি বললে শ্রীমন্তীকে আনতে গিয়েছিলে। হ্যাঁ, কিন্তু শ্রীমন্তী আসেনি আমার সঙ্গে। ওর কোনো এক ক্লায়েন্টের সঙ্গে। এত রাত হয়ে গেছে আর তুমি বলছো শ্রীমন্তী ওর কোনো এক ক্লায়েন্টের সঙ্গে আছে? নির্ঘাত তুমি কোনো ঝামেলা পাকিয়েছিলে, সেই কারণেই ও তোমার সঙ্গে আসেনি। আরে রেসপন্সিবল জামাই হতে পারোনি মানলাম, অন্তত রেসপন্সিবল স্বামী হওয়ার তো চেষ্টা করো। সুরভি দেবী ফোন রাখতেই অয়ন শ্রীমন্তীকে ফোন করল। শ্রীমন্তীর ফোন তখনও আনঅ্যাভেলেবল ছিল। এবার সত্যি অয়নের খুব চিন্তা হলো শ্রীমন্তীর জন্য। বেশ কয়েকবার শ্রীমন্তীকে ফোনে ট্রাই করে কোনো জবাব না পাওয়ায় বাধ্য হয়েই অয়ন মল্লিক ম্যানশন থেকে বেরিয়ে নিজের বাইকে উঠে বসল। তারপর সোজা বাইক ছোটালো মনীষ আগরওয়ালের নাইট ক্লাবের দিকে। অয়নের সম্পর্কে মনীষ আগরওয়াল কিছু না জানলেও মনীষ আগরওয়ালের সম্পর্কে অনেক কিছুই শ্রীমন্তীর কাছ থেকে জেনেছিল অয়ন। শ্রীমন্তী বলেছিল যে মনীষ আগরওয়াল ওর অনেক দিনের ক্লায়েন্ট এবং তার একটা নাইট ক্লাবও আছে, তাই অয়ন আর সময় নষ্ট না করে সেদিকে রওনা দিল। অয়ন নাইট ক্লাবের সামনে বাইক পার্ক করে ভেতরে ঢুকল। অয়ন চারিদিকে তাকিয়েও শ্রীমন্তীকে দেখতে পেল না, কিন্তু হঠাৎই একটা রুম থেকে শ্রীমন্তীর চিৎকার শুনতে পেল অয়ন। সেই রুমের দরজা ঠেলে দ্রুত পায়ে অয়ন ভেতরে ঢুকেই আঁতকে উঠল। ওর সামনে থাকা বিছানাতে নেশায় বুঁদ হয়ে পড়ে রয়েছে শ্রীমন্তী। তুই এখানে?
এখানে আসার সাহস কি করে হলো তোর? অয়নের চোখ রাগে লাল হয়ে গেল। ওর রুদ্র মূর্তি দেখে মনীষ আগরওয়াল কাঁপতে শুরু করে দিল। মিস্টার আগরওয়াল, আমি শ্রীমন্তীর হাজব্যান্ড। ইয়েস, আই অ্যাম হার হাজব্যান্ড। ওর তোমার উপর খুব বিশ্বাস ছিল। এরপর তোমার যা ব্যবস্থা করার ওই করবে। কথা শেষ করে শ্রীমন্তীকে কোলে নিয়ে রুম থেকে বেরিয়ে গেল অয়ন। শ্রীমন্তীকে সঙ্গে নিয়ে বাড়ি ফিরে অয়ন ওকে নিজের বিছানায় এনে শুইয়ে দিল। নেশাতুর শ্রীমন্তী বিছানায় শুয়েই গভীর ঘুমে তলিয়ে গেল। ওর নিষ্পাপ সুন্দর মুখটার দিকে চেয়ে থেকে অয়ন বলল, আমি জানি তুমি আমার ঘরে শুতে পছন্দ করো না, কিন্তু আজকের রাতটুকু তোমাকে এ ঘরেই কাটাতে হবে, কারণ এ অবস্থায় তোমাকে একা ছেড়ে দেওয়ার কথা আমি ভাবতেই পারি না। পরের দিন সকালে ঘুম থেকে উঠে অয়ন ফ্রেশ হয়ে জামা বদলাচ্ছিল, আর ঠিক তখনই শ্রীমন্তী চোখ খুলল। নিজেকে অয়নের বিছানায় দেখে মাথাটা গরম হয়ে গেল ওর। তোমার সাহস কি করে হলো আমাকে এখানে আনার, আমার সাথে এক বিছানায় শোয়ার? আমাকে এখানে কেন নিয়ে এসেছ? অয়ন অবাক হয়ে শ্রীমন্তীকে দেখছিল। তুমি খুব ভালো করে জানো আমরা আলাদা রুমে থাকি, তাহলে কেন তুমি আমাকে নিজের বিছানায় শোয়ালে? শ্রীমন্তী, গতকাল রাতে তুমি নেশা করেছিলে, আর ওই রাস্কেল আগরওয়াল তোমাকে মলেস্ট করার চেষ্টা করছিল। আমি ঠিক সময় এসে না বাঁচালে একটা দুর্ঘটনা ঘটে যেতে পারত। এত কিছুর পর তোমাকে একা ছাড়তে মন চায়নি আমার, তাই তোমার সাথেই ছিলাম আমি। এতক্ষণে গত রাতের ঘটনাগুলো আস্তে আস্তে মনে পড়ছিল শ্রীমন্তীর। রাতের ঘটনা মনে পড়তেই শ্রীমন্তী একটু দমে গেল। গতকাল রাতে কি হয়েছে আমার সব মনে আছে, ওকে? কিন্তু আমাকে বাঁচিয়েছ বলে যদি ভেবে থাকো যে সেটা সুযোগ নিয়ে তুমি আমার কাছাকাছি আসার চেষ্টা করবে, তাহলে সেই ভুল ভাবনা এখনই মাথা থেকে বের করে দাও। শ্রীমন্তীর কথা শুনে হাসল অয়ন। শ্রীমন্তী বিছানা ছেড়ে উঠে সামনের টেবিলটা থেকে তার ল্যাপটপটা নিয়ে বলল, মাঝখান থেকে আমার জরুরি কাজগুলো করতে দেরি হয়ে গেল, আর এই মনীষ আগরওয়াল লোকটার শয়তানি আগে বুঝতে পারেনি তো। এর কিছু একটা ব্যবস্থা করতেই হবে। কথা শেষ করে শ্রীমন্তী সামনের সোফায় বসে ল্যাপটপ খুলল। একটা ইমেল খুলে পড়তেই চমকে উঠল সে। এটা কি করে সম্ভব? আমার সব থেকে বড় ড্রিম প্রজেক্ট ওই অফিসার অ্যাপ্রুভ করল না কেন? ঠিক তখনই শ্রীমন্তীর ফোনটা বেজে উঠল। শ্রীমন্তী, আমাদের ফ্যামিলি বিজনেস আর কোম্পানি থেকে তোমায় আলাদা করে দেওয়া হলো। এখন থেকে মল্লিক ইন্ডাস্ট্রিজ নিয়ে তুমি আর মাথা ঘামাবে না। আজ থেকে এখানে তোমার আর কোনো ভূমিকা নেই। কথাটা শোনা মাত্র শ্রীমন্তীর হাত থেকে মোবাইলটা ছিটকে নিচে পড়ে গেল। দাদুর কাছ থেকে এত বড় একটা সিদ্ধান্তের কথা শুনে সে রীতিমতো শকড হয়ে সোফায় বসে পড়ল। শ্রীমন্তী, কি হলো তোমার? তুমি ঠিক আছো তো? কার ফোন ছিল? ঠিক তখনই অয়নের চোখ শ্রীমন্তীর ল্যাপটপের ওপর পড়ল। সমস্যাটা যখন আমার, তখন আমিই সামলে নেব। এই প্রজেক্টটা না পাওয়ার কারণেই আমাকে ফ্যামিলি বিজনেস থেকে বের করে দেওয়া হলো। দাদু আমাকে কোম্পানি থেকে সরিয়ে দিয়েছেন। কিন্তু তা কি করে সম্ভব? একটা প্রজেক্টে প্রবলেম হয়েছে বলে তোমাকে কোম্পানি থেকে বের করে দেবেন উনি? তাছাড়া প্রজেক্টটা অ্যাপ্রুভ না হলে তাতে তোমার দোষ কোথায়? বললাম তো, সবটা আমি সামলে নেব। আমার মতে তোমার একবার তোমার দাদুর সাথে কথা বলা উচিত। এত বড় ডিসিশন উনি হুট করে কিভাবে নিলেন? শ্রীমন্তী চুপচাপ ওখান থেকে চলে যেতে গেলে অয়ন থামিয়ে বলে, শ্রীমন্তী, সবাই আমাকে অকর্মণ্য ইউজলেস ভাবে, হয়তো তুমিও তাই ভাবো, কিন্তু তাও একটা কথা বলছি, অন্যের ওপর বিশ্বাস করে কি পেলে বলো? একবার না হয় নিজের এই ইউজলেস হাজব্যান্ডের ওপর বিশ্বাস করেই দেখো। ওহ, নিজেকে বড্ড বেশি চালাক মনে করো, তাই না? তা শুনি, কি করতে পারবে তুমি? দেখোই না কি করতে পারি আমি। এবার কি করবে অয়ন, যাতে শ্রীমন্তীর দাদু ওকে পারিবারিক বিজনেস থেকে বের না করে দেন? নাকি কথা রাখতে পারবে না অয়ন, আর ওদের সম্পর্ক আরও খারাপ হয়ে যাবে? শ্রীমন্তীকে অয়ন বলল, আমার সঙ্গে তোমার দাদুর অফিসে চলো শ্রীমন্তী, গিয়ে ওনার সাথে খোলাখুলি কথা বলো, তারপর দেখা যাক। অয়নের কথা শুনে কিছুক্ষণ ওর দিকে চেয়ে থেকে কিছু একটা ভেবে শ্রীমন্তী বলল, চলো। অয়ন শ্রীমন্তীকে নিয়ে তখনই মল্লিক ইন্ডাস্ট্রিজের উদ্দেশ্যে রওনা দিল। মল্লিক ইন্ডাস্ট্রিজে পৌঁছে শ্রীমন্তীর দাদু সুবীর মল্লিকের কেবিনে বসল ওরা। দেখো শ্রীমন্তী, ব্যবসার ব্যাপারে আমি একদম স্পষ্ট কথা বলতে পছন্দ করি। আমি যে সিদ্ধান্তটা নিয়েছি সেটা রাগ বা আবেগ থেকে নয়। এই নতুন বিল্ডিং প্রজেক্টটা মল্লিক ইন্ডাস্ট্রিজের স্বপ্নের প্রজেক্ট।
যেভাবেই হোক এটাকে সাকসেসফুল করতেই হবে। তুমি যেহেতু কাজটা করতে পারছো না, তাই এই কাজটা আমি সৌর্যকে দিয়েছি। এবার থেকে সবটা ওই সামলাবে, তুমি বরং ঘরে বসে বিশ্রাম নাও। এই প্রজেক্টটা তো আমারও ড্রিম প্রজেক্ট ছিল। আমি জানি না আমার কাজে ঠিক কোথায় ভুল হয়েছে, যার জন্য আমরা এই প্রজেক্টের অ্যাপ্রুভাল পেলাম না। কিন্তু আমি তোমাকে কথা দিচ্ছি দাদু ভাই, যে যেভাবেই হোক আমি এই প্রজেক্টের জন্য অ্যাপ্রুভাল নিয়েই ছাড়ব। সৌর্যকে প্রজেক্টটা দিয়ে দেওয়ার আগে প্লিজ আমাকে আর একবার সুযোগ দাও। বেশ, কিন্তু কাজটা আজকের মধ্যেই হওয়া চাই। শ্রীমন্তী সম্মতি জানিয়ে অয়নকে নিয়ে অফিস থেকে বেরিয়ে এলো। সৌর্য শ্রীমন্তীরই কাজিন, যার একমাত্র অ্যাম্বিশন হল মল্লিক ইন্ডাস্ট্রিজকে নিজের কবজায় আনা। এই কারণেই সৌর্য বরাবর শ্রীমন্তীকে ফ্যামিলি বিজনেস থেকে বের করে দিতে চেয়েছে। আর এই কাজে সৌর্যকে সাহায্য করে চলেছেন ওর বাবা পঙ্কজবাবু। অয়ন এবং শ্রীমন্তী দুজনে মিউনিসিপ্যালিটি অফিসে এসে পৌঁছল তাদের প্রজেক্টের অ্যাপ্রুভাল নেওয়ার জন্য। আর তখনই শ্রীমন্তী সেখানে সৌর্যকে দেখে অবাক হয়ে গেল। ও, তুমি নিশ্চয়ই অফিসারের কাছ থেকে অ্যাপ্রুভাল নিতে এসেছো, তবে মনে হয় না তাতে কোনো লাভ হবে। ওই অফিসারকে আমি টাকা দিয়ে কিনে নিয়েছি। শ্রীমন্তী তীক্ষ্ণ দৃষ্টিতে একবার সৌর্যর দিকে তাকিয়ে অয়নকে নিয়ে অফিসের ভেতর চলে গেল। যে অফিসারের সঙ্গে ওরা দেখা করতে এসেছিল তিনি তখন একটা মিটিংয়ে ছিলেন। শ্রীমন্তী সোজা তাঁর সামনে এসে বলল, মিস্টার দত্ত, আপনার সাথে আমার কিছু জরুরি কথা আছে। আরে শ্রীমন্তী ম্যাডাম যে, হঠাৎ এখানে কি মনে করে? অয়ন পুরো ঘটনাটা লক্ষ্য করছিল। মল্লিক ইন্ডাস্ট্রিজ শহরে যে বিল্ডিং কনস্ট্রাকশন শুরু করতে চাইছে তার জন্য সব জরুরি ডকুমেন্টস দেওয়া হয়েছে। সমস্ত টার্মস অ্যান্ড কন্ডিশনস সঠিকভাবে মানা হয়েছে, তারপরেও প্রজেক্টে অ্যাপ্রুভাল পায়নি। আমি কি জানতে পারি এর কারণটা কি? ঠিক সেই মুহূর্তেই শ্রীমন্তীর পেছন থেকে এক মহিলার গলা শোনা গেল, আমি অ্যাপ্রুভাল দিতে বারণ করেছি। অয়ন এবং শ্রীমন্তী দুজনেই পেছন ঘুরে তাকালো। মহিলাকে দেখেই শ্রীমন্তী চমকে উঠল, কামিনী, তুই এখানে? হ্যাঁ, আমি এখানে শ্রীমন্তী, কারণ আমি এখানে কাজ করি। আর এই যে দেখছিস মিস্টার দত্ত, ইনি আমার হাজব্যান্ড। আমি যখন দেখলাম যে প্রজেক্টটা শুরু করার জন্য তোর আমাদের অ্যাপ্রুভাল দরকার, তখন আমিই ওকে ওটা দিতে বারণ করে দিই। দেখ, আজ আমার হাজব্যান্ড যে পজিশনে আছে সেখান থেকে ও কারোর কাজ যেমন সলভ করে দিতে পারে, তেমন আবার পণ্ডও করতে পারে। তাছাড়া তুই তো অনেক বড় লোক, কাউকে দিয়ে নিজের কাজটা করিয়ে নে বরং। কামিনী, যা হয়েছিল আমার ভুলের জন্য হয়েছিল, আমি বোকামি করে ফেলেছিলাম। প্লিজ তুই ভুলে যা ওই ব্যাপারটা। আর আমি কোনোদিন ওই ঘটনাটা ভুলতে পারবো না শ্রীমন্তী, কোনো দিনও না। আমার জীবনের সব থেকে ভালো খবরটা সেদিন আমি আমার বান্ধবীদের সাথে শেয়ার করেছিলাম। জানিয়েছিলাম আমার বিয়ে ঠিক হয়েছে। তুইও ছিলি সেখানে, মনে আছে তুই কি করেছিলি? আমার হবু স্বামীকে নিয়ে ঠাট্টা করেছিলি তুই। কেন? কারণ আমার হাজব্যান্ড তখন বেকার ছিল। তুই এমন অপমান করেছিলি যে সবাই আমাকে নিয়ে হাসাহাসি করেছিল। আমি সেদিন চোখে জল নিয়ে ওখান থেকে চলে গিয়েছিলাম, মনে আছে? কামিনী, সেদিন আমি খুব বোকামি করেছিলাম, তার জন্য আজও গিল্টে ফিল করি আমি। এমন পরিস্থিতি দেখে অয়নও বুঝতে পারছিল না ওর কি করা উচিত। এখন গিল্টি ফিল করে কি হবে শ্রীমন্তী? ওই অপমানের কথা আমি কখনো ভুলতে পারবো না। আর আমি ডিসাইড করেছি অপমানের বদলে তোকে অপমানই ফিরিয়ে দেব। মানে? কামিনী এবার ভালো করে অয়নকে দেখে নিয়ে বলল, এটা তোর হাজব্যান্ড, রাইট? তা এর কি যোগ্যতা আছে? এ তো আমার স্বামীর নখের যোগ্যও নয়। তাছাড়া আমি শুনেছি তোর হাজব্যান্ড নাকি ঘর জামাই হয়ে থাকে। কামিনী, তুই ভুল করছিস কিন্তু। এখনো তো আমি তোর সাথে কিছুই করিনি শ্রীমন্তী, এবার করব। শোন, তুই যদি এই অ্যাপ্রুভালটা পেতে চাস তাহলে তোর বরকে আমার হাজব্যান্ডের সামনে হাত জোর করে বসে অ্যাপ্রুভালের জন্য ভিক্ষে চাইতে হবে, আর তাও এখানকার প্রত্যেক স্টাফের সামনে। কামিনী, দরজাটা ওইদিকে শ্রীমন্তী, তুই এখন আসতে পারিস। অসহায় শ্রীমন্তী দাঁতে ঠোঁট চেপে বাইরে বেরিয়ে এলো। সৌর্য বাইরেই ওর জন্য অপেক্ষা করছিল। কাজ হলো না বুঝি? সো স্যাড। এবার তো তুমি প্রজেক্টটা আমার কাছে হ্যান্ড ওভার করতে বাধ্য। দাদুর চোখে এখন আর তোমার কোনো ভ্যালিউ নেই, তাই ওনার সিদ্ধান্ত অনুযায়ী এবার তো কোম্পানি থেকেও তোমাকে সরে যেতে হবে। যাই হোক, এসব নিয়ে টেনশন না করে তুমি বরং বাড়ি গিয়ে রেস্ট নাও। এতদিন বর বেকার ছিল, এখন বউও। তা তোমার বর মহারাজটি কোথায় গেল? সৌর্যের কথার জবাব দিতে গিয়েই শ্রীমন্তী খেয়াল করে দেখল যে
সত্যি অয়ন ওর সাথে বেরোয়নি। শ্রীমন্তী দ্রুত অফিসের দিকে ফিরে গেল। অফিস রুমের স্বচ্ছ কাচের জানলা দিয়ে ভেতরটা পরিষ্কার দেখা যাচ্ছে। ভেতরে চোখ পড়তেই চমকে উঠল শ্রীমন্তী। অয়ন সব স্টাফদের মাঝখানে হাত জোড় করে বসে অ্যাপ্রুভালের জন্য ভিক্ষা চাইছে, আর ওর এই অবস্থা দেখে সকলে হাসাহাসি করছে। এটা দেখে শ্রীমন্তীর চোখে জল এসে গেল। ও দ্রুত অফিস রুমের দরজা খুলতে যেতেই দরজা খুলে ভেতর থেকে বেরিয়ে এলো কামিনী। সত্যি ছেলেটা কিন্তু তোকে খুব ভালোবাসে, তোর জন্য সব কিছু করতে পারে। কোথা থেকে পেলি রে একে? যাই হোক, কংগ্র্যাচুলেশনস, অ্যাপ্রুভালটা তুই পেয়ে গেছিস। তা কি করে পসিবল? আমি তো প্রজেক্টটা আটকানোর জন্য টাকা দিয়েছিলাম আপনাদের। ও, আপনার টাকা আপনি ফেরত পেয়ে যাবেন। আমি তো শুধু শ্রীমন্তীর ওপর রিভেঞ্জ নিতে চেয়েছিলাম, এতদিনে সেটা করতে পারলাম। কথা শেষ করে কামিনী এখান থেকে চলে গেল। এদিকে অয়ন অফিস থেকে বেরোতেই, তুমি কি ভাবো নিজেকে? কাকে জিজ্ঞেস করে তুমি এসব করলে? ভাবলে যে নিজে অসম্মানিত হয়ে অ্যাপ্রুভালটা নিয়ে নেবে, আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমাকে বাহবা দেব? আচ্ছা, তুমি কি আমাকে এতটাই দুর্বল মানসিকতার ভাবো? অয়ন চুপচাপ শ্রীমন্তীর কথাগুলো শুনছিল। ভেজা গলায় শ্রীমন্তী বলল, আমি আর এখানে থাকতে চাই না, চলো এখান থেকে। শ্রীমন্তী ওখান থেকে চলে গেল। অয়নও যেতে গিয়ে হঠাৎই দেখতে পেল সূর্য দাঁড়িয়ে আছে। রাগে মুখ লাল হয়ে উঠেছে তার, যেন পারলে অয়নকে গিলে খাবে। তোর কি মনে হয় তুই এসব করলে শ্রীমন্তী সবকিছু ফিরে পাবে? আমি ওকে সব দিক থেকে শেষ করে দেব। আমি থাকতে তুই কেন, পৃথিবীর কোনো মাইকা লাল শ্রীমন্তীর দিকে চোখ তুলে তাকানোরও সাহস পাবে না। ওর ক্ষতি করা তো দূর। ও, তা কতদিন তুই তোর বউকে প্রোটেক্ট করবি? তোদের দুজনের সম্পর্কটাই আমি শেষ করে দেব। চেষ্টা করে দেখ, তুই নিজেই শেষ হয়ে যাবি। শ্রীমন্তীকে নিয়ে অয়ন বাড়ি ফিরতেই শ্রীমন্তীর ফোনে ওর দাদু সুবীর বাবুর ফোন এলো। শ্রীমন্তী, তুমি কাজটা সাকসেসফুলি করতে পেরেছো, সেই জন্য আই অ্যাম রিয়েলি ইমপ্রেসড। তোমার অনারে আজ একটা পার্টি অ্যারেঞ্জ করা হয়েছে আমাদের পুরনো বাড়িতে। তুমি অয়নকে নিয়ে চলে এসো, কেমন? থ্যাংক ইউ দাদু ভাই, থ্যাংক ইউ সো মাচ। আমরা অবশ্যই যাব। কি হয়েছে শ্রীমন্তী? দাদু ভাই আজ পুরনো বাড়িতে একটা পার্টি রেখেছে, আমাদের দুজনকে ইনভাইট করেছে। মানে পার্টিতে ডেকেছে ঠিকই, কিন্তু তাতে এত খুশি হওয়ার কিছু নেই। দাদু ভাই বলেছে তুমি আমাকে জাস্ট পৌঁছে দিতে যাবে। অয়নও মনে মনে দারুণ খুশি হলেও মুখে সেটা প্রকাশ করল না। পার্টিতে যাওয়ার জন্য নিজের আলমারি খুলে জামাকাপড় বের করতে গিয়ে অয়ন অবাক হয়ে দেখল যে আলমারিতে কয়েকটা নতুন শার্ট প্যান্টের সেট ঝুলছে। এতে এত অবাক হওয়ার কিছু নেই। আমি নিজের জন্য কিছু জামাকাপড় কিনেছিলাম, তার মধ্যে থেকে কয়েকটা ফিট হচ্ছিল না। সেগুলো ফেরত দিতে গেলে দোকানদার টাকা ফেরত দিতে চাইল না, তাই ওই দামে তোমার কয়েকটা জামাকাপড় কিনেছি। আজ পার্টিতে এখান থেকেই কিছু একটা পরে যেও। আর তখনই শ্রীমন্তীর ফোনটা বেজে উঠল। দেখল দিশা ফোন করেছে। শ্রীমন্তী দি, ওই শপকিপার বলছে তুই নাকি স্পেশাল অর্ডার দিয়ে ওই অয়নের জন্য শার্ট প্যান্ট বানিয়েছিস। তোর মাথা ঠিক আছে তো? কি চলছে এসব? কেন, আমি অয়নের জন্য কিছু করলে সমস্যা কোথায়? আচ্ছা এখন ফোন রাখ, আমি একটু বিজি আছি। সন্ধ্যায় মল্লিক পরিবারের পার্টিতে শহরের নামি দামি লোকজন সকলে এলেন। অয়ন এবং শ্রীমন্তীও পার্টিতে এলো। এদিকে হাসি খুশি শ্রীমন্তী আর অয়নকে দেখে সূর্য আর দিশার মনে অন্য খেলা চলছিল। সূর্যের কাছে এসে দিশা বলল, একটা কাজ দিয়েছিলাম আমি ওই অয়নটাকে, এখনো করে উঠতে পারল না। আজকাল একটু বেশি মাথায় চড়ে বসেছে ও। এদের জন্য একটা প্ল্যান আমি ভেবে রেখেছি, শুধু সেটা সাকসেসের অপেক্ষা। এদের দুজনকে এখন একসাথে যতটা সুন্দর দেখাচ্ছে, লোকে এদের ততটাই নোংরা বলবে। শুধু আমার এই প্ল্যানে তোকে একটু হেল্প করতে হবে। দিশা সূর্যের দিকে অবাক হয়ে তাকাতে সূর্য বলল, এই পার্টিতে এমন একটা ধামাকা চাই যা অয়না শ্রীমন্তীর কপালে বিপদ ডেকে আনবে। আজ ওদের এমন অপদস্থ করতে হবে যাতে ভুলেও আর কোনোদিন এ বাড়ির ছায়া না মারায় ওরা। আর সব কিছুর জন্য কালপ্রিট বানাতে হবে ওই অয়নটাকে। ব্যাস, তাহলেই প্ল্যান সাকসেসফুল। কিন্তু কিভাবে হবে এসব? সূর্যের মুখে একটা কুটিল হাসি খেলে গেল। ও হেসে বলল, দেখতে থাক আমি কি করি। কি প্ল্যান এসেছে সূর্যের মাথায়? অয়ন আর শ্রীমন্তীর সম্পর্কটা কি ওরা শেষ করে দিতে চায়? সূর্য দেখল শ্রীমন্তী অয়নকে ছেড়ে আলাদা ঘুরছে। এদিকে দিশার বর সৌরভ শ্রীমন্তীকে একা ঘুরতে দেখে ওর দিকে এগোলো। সৌরভ প্রথম থেকেই শ্রীমন্তীকে পছন্দ করত। পাকে চক্রে
ওর বিয়েটা দিশার সঙ্গে হয়েছে ঠিকই, তবে সে আজও শ্রীমন্তীকে পছন্দ করে। সবথেকে বড় কথা, সে এখনও শ্রীমন্তীর মন পাওয়ার জন্য অনবরত চেষ্টা করে চলেছে। যদিও শ্রীমন্তী কখনোই সৌরভকে বিশেষ পাত্তা দেয়নি। অয়নের জামা কাপড় দেখেছ? এত দামি ব্র্যান্ডের জামা কাপড় শ্রীমন্তীই কিনে দিয়েছে ওই ভিখারিটাকে। মেয়েটা আজকাল কিন্তু অয়নকে একটু বেশি ভাও দিচ্ছে। একটু বেশি লাফাচ্ছে এরা। এবার দেখ আমি কি করি। আরে অয়নবাবু, আজ ব্র্যান্ডের জামা কাপড় পরে বউয়ের পয়সায় ভালোই ফুটানি চলছে দেখছি। না হলে তোমার মতো একটা হদ্দ বেকারের কি আর ক্ষমতা আছে এসব দামি পোশাক পরার? আশেপাশে থাকা কিছু লোক সৌর্যের কথায় হেসে উঠল। ঠিক তখনই দিশাও হাতে মদের গ্লাস নিয়ে এগিয়ে এলো ওদের কাছে। আরে অয়নদা, সব ঘর জামাইরাই শ্বশুরবাড়ির পয়সায় জীবন চালায়, তাতে কার কি সমস্যা? তুমি যদি তোমার বউয়ের পয়সায় বসে খাও তাতে ক্ষতি কি? আচ্ছা ঠিক আছে বাবা, সরি, কিন্তু দিশা, তোর কি মনে হয় শ্রীমন্তী এই ভিখারিটাকে সত্যি ভালোবাসে? কেন, তোর তা মনে হয় না বুঝি? ওই দেখ, শ্রীমন্তী ওই কোণে অন্য কারোর সাথে ব্যস্ত, আর এখানে ওর বর বেচারা চুপচাপ একা দাঁড়িয়ে। দিশা অয়ন দুজনেই সৌর্যর কথা শুনে সেদিকে তাকিয়ে দেখল শ্রীমন্তী সৌরভের সাথে কথা বলছে। ঠিক তো, পার্টিতে অন্তত অয়নকে একা ছাড়া ঠিক হয়নি শ্রীমন্তীর। তুমি মন খারাপ করো না অয়নদা, এসো আমরা সবাই একসঙ্গে এনজয় করি। নিজের হাতে থাকা মদের গ্লাসটা অয়নের দিকে এগিয়ে দিল দিশা। সরি দিশা, আমি এসব খাই না। ও কাম অন অয়ন, তুমি মল্লিক পরিবারের পার্টিতে এসেছ, এখানে তো আমরা যা খাই তা খেতেই হবে। আফটার অল একটা রেপুটেশনের ব্যাপার আছে তো, তাই না? অয়ন বাধা দিয়েও নিজেকে ওদের হাত থেকে ছাড়াতে পারল না। এদিকে সুরভি দেবী সৌর্যর বাবার সাথে পার্টিতে এসে উপস্থিত হলেন। শ্রীমন্তীর দাদু সুবীরবাবু এ সময় উপস্থিত গেস্টদের সঙ্গে কথা বলছিলেন। আর ঠিক তখন সৌর্য জোর গলায় চেঁচিয়ে অয়নের দিকে সকলের দৃষ্টি ফেরায়। লেডিস অ্যান্ড জেন্টলম্যান, মিট মাই কাজিনস হাজব্যান্ড অয়ন, মল্লিক পরিবারের জামাই। শুধু তাই নয়, এর একটা ইন্টারেস্টিং বংশ পরিচয় রয়েছে যেটা আমরা কেউ জানি না, কিন্তু আজ সবকিছু অয়ন আমাদের বলবে। ও কোন বংশের ছেলে, কি কাজ করে, কেন আমাদের পরিবারের সঙ্গে সম্পর্ক জুড়েছে, সব বলবে অয়ন। কি অয়ন, বলতে পারবে তো? এই জন্যই তুমি আর দিশা জোর করে আমাকে নেশা করালে। আমি কে যখন এতই জানার শখ, তখন শোনো। ততক্ষণে ওদের চারপাশে লোক জড়ো হয়ে গিয়েছিল। সবাই বেশ আয়েশ করে যেন নাটক দেখছিল। মাই ডিয়ার শালাবাবু, সবার আগে আমি তোমার ব্যাপারে কিছু বলতে চাই। তুমি হলে লোভী আর স্বার্থপর একটা লোক। মল্লিক ইন্ডাস্ট্রিজের পুরো ব্যবসাটা তুমি হাতিয়ে নিতে চাও। সেই কারণে শ্রীমন্তীকেও তুমি নিজের রাস্তা থেকে সরিয়ে দিতে চাইছো। আর হ্যাঁ, তুমি তো আমার আর শ্রীমন্তীর সম্পর্কটাও শেষ করে দিতে চাও। এই কি ভুলভাল বকছো? এখনো আমার কথা শেষ হয়নি সৌর্য। এই ব্যবসাটা নিজের হাতের মুঠোয় নেওয়ার জন্য তুমি অগুন্তি নোংরা খেলা খেলেছ। এতে তোমার বাবাও সাহায্য করেছেন তোমাকে, আর দাদুর সামনে প্রতি মুহূর্তে ভালো মানুষের অভিনয় করে ওনাকে শ্রীমন্তীর বিরুদ্ধে উস্কিয়ে ওনার মনে শ্রীমন্তী সম্পর্কে একটা খারাপ ধারণাও তৈরি করেছ তুমি। অয়ন, কি বলছো তুমি? আরে দাদু ভাই, আপনাকে আর কি বলবো। আপনি শ্রীমন্তীকে কাজের সুযোগ দিলেও বিশ্বাস করেন সৌর্যকেই। আপনি মন থেকে চান কোম্পানির প্রতিটা কাজের দায়িত্ব সৌর্যই সামলাক। সৌর্যকে আপনি বিশ্বাস নয়, অন্ধবিশ্বাস করেন। তাই অফিস সংক্রান্ত কোনো সিদ্ধান্ত নিলে তা সৌর্যর পক্ষে আর শ্রীমন্তীর বিপক্ষেই নেন। অয়নদা, ভুলে যেও না কার সঙ্গে কথা বলছো। দাদু কিন্তু আমাদের গুরুজন। আরে দিশা যে, তা তুমি আর সৌর্য যে শ্রীমন্তীর বিরুদ্ধে একজোট হয়েছ সে আন্দাজ আমি অলরেডি করেছি। যদিও তুমি সৌর্যর কাজিন, কিন্তু তোমাদের দুজনের মধ্যে যে ঝামেলা আছে তা বেশ বুঝি আমি। কিন্তু শ্রীমন্তীর ক্ষতি করার সময় তোমরা দুজন এক হয়ে যাও, আর এই জন্যই তোমরা দুজনে আমাকে জোর করে নেশা করিয়েছ। কিন্তু জেনে রাখো, আমি শ্রীমন্তীর পাশেই আছি। ওর কোনো ক্ষতি আমি হতে দেব না। সত্যি বলতে কি, শ্রীমন্তী তোমাদের সবার থেকে বেশি ট্যালেন্টেড। ও পরিবারের সকলের খেয়াল রাখতে জানে, আবার ফ্যামিলি বিজনেস নিয়েও চিন্তা করে। তাও ওর সঙ্গেই সবচেয়ে বেশি অন্যায় হয়। ইতিমধ্যে শ্রীমন্তীও ওখানে চলে আসে।
অয়ন নেশার ঘোরে থাকলেও যা বলছিল প্রতিটা কথাই ঠিক। কথাগুলো শুনে শ্রীমন্তীর চোখেও জল চলে এলো। ব্যাস, অনেক হয়েছে। সকলের সামনে অনেক অপমানিত করেছ তুমি আমাদের। এখন ভালোই ভালো এখান থেকে বিদায় নিলেই তোমার মঙ্গল, না হলে। কথাটা বলে সৌর্য অয়নকে জোর ধাক্কা দিতেই ও হোঁচট খেয়ে শ্রীমন্তীর পায়ের কাছে এসে পড়ল। ওটাই তোর জায়গা। শ্রীমন্তীর পায়ের জুতোর সমান তুই আগেও ছিলি আর আজও আছিস। নীরবে শ্রীমন্তী অয়নের হাতটা ধরে ওকে ওঠালো। অয়ন তখনও নেশার ঘরে বিড়বিড় করছিল। ওকে দু হাতে সামলানোর চেষ্টা করতে করতে রাগে শ্রীমন্তীর চোয়াল শক্ত হল। আজ তোরা দুজনে অসভ্যতার চরম সীমাটাও পার করে ফেলেছিস। কাউকে ছোট করার জন্য তোরা যে কতটা নিচে নামতে পারিস তা আজ আমার দেখা হয়ে গেল। কিন্তু একটা কথা শুনে রাখ, অয়নকে কিছু বলার আগে মনে রাখবি ও আমার হাজব্যান্ড। আর হাজার চেষ্টা করলেও এই সত্যিটা তোরা বদলাতে পারবি না। তাই আজকের পর থেকে যদি কেউ অয়নের সাথে কোনো রকম খারাপ ব্যবহার করে তবে কিন্তু ভালো হবে না বলে দিলাম। শ্রীমন্তীর কথা শুনে সৌর্য এবং দিশা দুজনেই হাঁ হয়ে গেল। ওরা কল্পনাও করতে পারেনি যে শ্রীমন্তী অয়নের পাশে দাঁড়াবে। সুরভি দেবীও হতবাক হয়ে সৌর্য আর দিশার কাছে এসে জিজ্ঞেস করলেন, এসব কি নাটক চলছে? কাকিমা, এই অয়ন হলো আমাদের পরিবারের একটা কলঙ্ক, আর শ্রীমন্তী এই কলঙ্কের দাগটাকে সঙ্গে নিয়েই সারা জীবন থাকতে চাইছে। এখন আমাদের কী বা করার আছে? শ্রীমন্তীর বাবাই ওই ভিখারি অয়নটাকে আমার মেয়ের গলায় ঝুলিয়ে দিয়েছে। অনেক কিছুই করার আছে। তুমি চাইলে আমরা এদের সম্পর্কটা শেষ করে দিতে পারি। কিন্তু কিভাবে? আমি তো একে ঘাড় থেকে নামানোর কোনো রাস্তাই খুঁজে পাচ্ছি না। এরপর সৌর্য সুরভি দেবীর কানের কাছে ফিস ফিস করে এমন কিছু বলল যা শুনে ওনার ঠোঁটে হাসির রেখা ফুটে উঠল। কিন্তু এতে আমার মেয়ের কোনো ক্ষতি হবে না তো? আরে না কাকিমা, ডোন্ট ওয়ারি, কিচ্ছু হবে না। এদিকে শ্রীমন্তী মদ্যপ অয়নকে নিয়ে পার্টি থেকে বেরিয়ে এলো। কোনো দিকে না তাকিয়ে অয়নকে গাড়িতে বসিয়ে সোজা ছুটল ওদের বাড়ির উদ্দেশ্যে। শ্রীমন্তী বুঝতে পারছিল যে পার্টিতে সৌর্য আর দিশার জন্যই পরিস্থিতি এতটা জটিল হয়ে উঠেছিল। কিন্তু এটা ভেবে শ্রীমন্তীর ভালো লাগছিল যে অয়ন যা যা বলেছে সবটাই শ্রীমন্তীর মনের কথা। এই সত্যি কথাগুলো শ্রীমন্তী বরাবর বলতে চেয়েছে, কিন্তু পারেনি। বাড়ি পৌঁছে অয়নকে ওর বিছানায় শুইয়ে দিল শ্রীমন্তী। শ্রীমন্তী, আমি তোমাকে ভীষণ ভালোবাসি। আজকের ঘটনার জন্য সরি, কিন্তু এতে আমার কোনো দোষ নেই। সবাই আমাদের আলাদা করতে চাইছে, কিন্তু আমি তা হতে দেব না। যাই হয়ে যাক, আমি সব সময় তোমার সাথে থাকব, তোমাকে একা ছেড়ে কখনো যাব না। অয়নের কথাগুলো শুনে শ্রীমন্তীর ঠোঁটে হাসি খেলে গেল। ও অয়নের গায়ে একটা চাদর চাপা দিয়ে নিজের ঘরে চলে এলো। পরের দিন সকাল সকালই অয়নের ঘুম ভেঙে গেল। গত রাতের পার্টির পুরো ঘটনাটা মনে পড়তেই চিন্তায় পড়ে গেল সে। কিভাবে শ্রীমন্তীর মুখোমুখি হবে অয়ন ভেবে পাচ্ছিল না। এর চোখ খুলতেই ও দেখল অয়ন 2 কাপ কফি হাতে ওর সামনে দাঁড়িয়ে। গুড মর্নিং, অ্যান্ড আই এম সরি শ্রীমন্তী, গতকাল পার্টিতে সবার সামনে তোমাকে অপমানিত হতে হলো। আমার জন্য তোমাকে প্রবলেমে পড়তে হলো। কাপ দুটো নামিয়ে রেখে অয়ন নিজের 2 কান ধরল। ওকে বাচ্চাদের মতো কান ধরতে দেখে হাসি পেয়ে গেল শ্রীমন্তীর। তবে তা প্রকাশ না করে চুপচাপ বাথরুমে চলে গেল সে। ঠিক তখনই ওর ফোনটা বেজে উঠল। অয়ন দেখল বিক্রমের ফোন। কেন ফোন করেছেন আপনি? আপনি কি কোনো সিদ্ধান্ত নিলেন ছোটবাবু, নাকি আমাদেরকেই কিছু করতে হবে? আমি তো আগেই বলেছি আপনাকে যে আমাকে কিছুতে জড়াবেন না। এরপর থেকে আমাকে আর ফোনও করবেন না। আমি চাই না কেউ জানুক যে আমি কোনো ধনী ব্যবসায়ী পরিবারের ছেলে। এই বিষয়টা যেন সিক্রেট থাকে একদম। কিছুক্ষণ পর শ্রীমন্তী রুমে এসে ড্রেস পরার জন্য আলমারির দিকে এগোলো। কিন্তু আলমারি খোলা মাত্রই সামনে এমন কিছু দেখল শ্রীমন্তী যাতে ও অবাক হয়ে গেল। শ্রীমন্তী কিচেনে এসে অয়নের দিকে তাকিয়ে থাকল। আবার কি কোনো ভুল করল অয়ন? কোন গল্প লুকিয়ে আছে অয়নের মধ্যবিত্ত জীবনের আড়ালে থাকা ঐশ্বর্যের? অয়নকে ধ্বংস করতে কি ষড়যন্ত্র করছে সৌর্য? জানতে হলে এই গল্পের সাথেই থাকুন, শুধুমাত্র পকেট FM এর সাথে।